সম্মানিত দর্শক শ্রোতা এবং আমাদের আজকের অতিথি মৃদুল হক। আসসালামু আলাইকুম। তো দীর্ঘ ওয়ালাইকুম বিরতির আসসালাম। পর আজকে আবার শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে মৃদুল হক উনার একটা বই নিয়ে। বইটার নাম হচ্ছে আ দাঙ্গা, দেশভাগ, উদ্বাস্তু সময়, পশ্চিম থেকে পূর্ববঙ্গ। উনি মূলত এখানে সংকলন, সম্পাদনা এবং ভূমিকাটা উনার। তো এইটা নিয়েই মূলত আজকের আলোচনা। আ তো ১ম এই আমি মৃদুল ভাইকে বলব, আপনি সংক্ষেপে আপনার পরিচয়টা দিন, আপনার পড়াশোনা এবং আপনি যে এই কাজের এরিয়া এটা নিয়ে সংক্ষেপে একটু বলুন। বেশ। আ ১ম এই ধন্যবাদ জানাই নূরাবি দাদাকে যে আ নুরুন্নবী। নুরুন নবী দাদাকে। হুম, আ তিনি এমন একটা বই, যে বইটা চর্চা করার ক্ষেত্রে অনেকের কাছেই খুব, তার ন্যারেটিভটা খুব অস্বস্তিকর। ফলত তাকে মানে সেই নিয়ে আলোচনায়ও খুব অনেকেই সুকৌশলে এড়িয়ে যেতে চাই। সেরকম একটা বই নিয়ে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে, আপনার চ্যানেল এবং আপনাকে অশেষ ধন্যবাদ। আর আমার লেখাপড়া বলতে আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে বাংলা নিয়ে পড়েছি। তারপর আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গেই, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে এমফিল এবং পিএইচডি করেছি। পিএইচডির আমার বিষয় ছিল বাংলা উপন্যাসে কৃষক আন্দোলন। আর তারপর আমি এখানকার যে কলেজ সার্ভিস কমিশন সেটা দিয়ে চাকরি পাই। চাকরি এবং ২০১৪ সাল থেকে এখনো পর্যন্ত আমি আ বনগাঁর একটা কলেজ আছে, ৪৭ সালে তৈরি, বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়, সেখানেই আমি পড়াচ্ছি। আর গবেষণার জায়গা বলতে খুব বড় করে বলতে গেলে আমার গবেষণার মূল ক্ষেত্র হলো বাংলাদেশ। বাংলাদেশ বলতে কোন বাংলাদেশ? ৪৭ এর পরবর্তীর যে বাংলাদেশ, তার বাঁকগুলো বিভিন্নভাবে আমার খুব মানে বাংলাদেশের অ্যা ভূ-রাজনৈতিক আ পলিসি, তাদের অবস্থান, সেখানকার সাহিত্য, সেখানকার আ আন্দোলন, সেখানকার আ সামাজিক বিভিন্ন কর্মসূচি এবং ওভারঅল শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, এটা আমার মূল চর্চার আগ্রহের জায়গা। যেটা আমি খুব প্যাশনেটলি করি। যে কারণে আমার পিএইচডি এবং গবেষণার ১ম দিকের যে ক্ষেত্র ছিল একেবারে কোর লিটারেচার, সেটা থেকে আমি সরে অ্যা এই বিষয় নিয়ে অ্যাম আম আম চলে এসছি। এই বিষয়ে আলোচনা মানে চর্চা করতে। আমার আমি পড়শি নামে একটা পত্রিকা সম্পাদনা করি। সেই পত্রিকাও কিন্তু মা তার যে সংখ্যাগুলো এ পর্যন্ত বের করেছি সবগুলোই বাংলাদেশ নিয়ে এক অর্থে। বৃহত্তর বাংলাদেশ বলতে তার কেমন? সেই পত্রিকার ১ম সংখ্যা করি আমরা বিজয় সরকার। বিজয় সরকার বাংলাদেশের কবিয়াল হিসেবে তার পরিচিতি। সে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং তারপর বাংলাদেশ। দা সবাই জানেন বিজয় সরকারের গান। আমরা বিজয় সরকার নিয়ে একটা সংখ্যা করি। তারপর আ আমরা সংখ্যা করি শাহ আব্দুল করিম। শাহ আব্দুল করিম নিয়ে একটা দীর্ঘ মানে বেশ গোছানো সংখ্যা, সব তার গান এবং সাক্ষাৎকার, অন্যান্যদের তাকে নিয়ে যারা লেখালেখি করেছেন। তার পরের সংখ্যা আমরা করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণহত্যা। আ রিসেন্ট এই বইমেলায় সংখ্যা করলাম সেটা হচ্ছে বাংলা ভাষা আন্দোলন। বাংলা ভাষা আন্দোলন বলতে শুধু ২১শে ফেব্রুয়ারি না, তার সাথে উম আ আসাম, শিলচর, ঝাড়খণ্ড, পুরুলিয়া, মানভূম, এখানকার যে ভাষা, বাংলা ভাষাকে নিয়ে যে আন্দোলন হয়েছিল, এই সবগুলো আন্দোলন নিয়ে সংখ্যা করেছি এবং আমার ছাত্রছাত্রীদের নিয়ে এই পত্রিকাটা আমি সম্পাদনা করি। আর পাশাপাশি ওই যে আমার নিজস্ব গবেষণার ক্ষেত্র বলতে বাংলাদেশ, তার যে বইটি নিয়ে আজকের আলোচনা কথাবার্তা শুরু করব বলেছি সেটা হচ্ছে আ উম আ দাঙ্গা, দেশভাগ, উদ্বাস্তু সময়, পশ্চিম থেকে পূর্ববঙ্গ। এই বইটা নিয়ে কেন গবেষণা করতে শুরু এবং সেসব তো ডিটেইলস পরে বলছি। কিন্তু এর পাশাপাশি আরেকটা বিভিন্ন অনুবাদও করি। একটা বই এক্সোডাস নামে মৈত্রী দেবীর একটা বই অনুবাদ করেছিলাম। সেটা মহানিষ্ক্রমণ নামে, যেটা ৬৪ দাঙ্গার পরে যারা ওপাশ থেকে এপাশে এসেছিলেন তাদের তাদের মাইগ্রেশন এর কারণ কি, কি ব্যাপার সেই নিয়ে, সেটা মহানিষ্ক্রমণ নাম দিয়ে অনুবাদ করি। মৈত্রী দেবী আরো একটা পত্রিকা করতেন সেই সময় নবজাতক নামে, সেটাও নবজাতক ৯ বছর ধরে সব সংখ্যাই
তার বেশিরভাগ সংখ্যাই বাংলাদেশ নিয়ে হয়েছিল। বাংলাদেশের কেনা লিখেছেন সেই সংখ্যায় আহমেদ ছফা, বদরুদ্দিন উমর, হাসান আইজুল হক, অনেক মানুষ, আবু সৈয়দ আয়ুব, গৌরী আয়ুব, অন্নদাশঙ্কর রায়, সবাই অনেকেই বিখ্যাত মানুষ তারা লিখেছেন। সেই পত্রিকার একটা সম্পাদনা করেছি আমরা, সেই পত্রিকা অনেক খুঁজে বের করে। এবং ৭১-এর মুক্তিযুদ্ধের সময় সেই পত্রিকাও বাংলাদেশের বিভিন্ন মানুষ তারা খুব গোপনভাবে সেই পত্রিকা ক্যারি করতেন। মানে তার সংখ্যাগুলোর ভাষ্য কেমন ছিল বোঝা যাচ্ছে তাহলে যে একেবারে একটা প্রোগ্রেসিভ একটা চেতনা তার মধ্যে ছিল। আর আর ৬৪ দাঙ্গা নিয়ে একটা বই করেছি, সেই ৬৪ দাঙ্গাটাও খুব ইন্টারেস্টিং। ৬৪ দাঙ্গাতে মূলত আমার কর্মক্ষেত্রে মানে গবেষণার মূল লক্ষ্যটা যে আমি সেন্সাসে দেখছি যে 47 এর পর প্রায় ৭ লাখ মানুষ এপাশ থেকে পূর্ববঙ্গে, আমি বারবার পূর্ববঙ্গ শব্দটাই কিংবা বাংলাদেশ শব্দটাই সুবিধার্থে বলছি, কিন্তু সেই সময়কার প্রেক্ষিতে ধরলে আমাকে পূর্ব পাকিস্তান পূর্ব বলতে হয়। পাকিস্তান, জি। হ্যাঁ, কিন্তু আমি এটা একটু আমি জেনারেলি একটু আপনাকে থামাই। আমার কাছে মানে আমরা হ্যাঁ, বইটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা সেখান থেকে হ্যাঁ, হ্যাঁ, আপনার হ্যাঁ, অন্য হ্যাঁ, কাজগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, আমি, হ্যাঁ, জি, হুম, শুরুতেই আমার এই বইটার সাথে পরিচয়টা আমি বলি কিভাবে, তারপরে আমি হুম, আপনাকে কোয়েশ্চেন হ্যাঁ, গুলো করব। আমাকে হ্যাঁ, হ্যাঁ, পশ্চিমবঙ্গের একটা ফেসবুক গ্রুপে আমাকে একজন একটা হুম, মানে মেনশন হুম, করলো একটা লেখায়। হুম, তো হ্যাঁ, সেখানে দেখলাম আপনার এই বইটা নিয়ে একজন একটা পোস্ট করলো। করার পরে হ্যাঁ, ব্যাপক হুম, গালাগালি। আপনারা মনে হয় খেস্তি খিউর বলেন। তো প্রচুর দেখলাম প্রচুর, হ্যাঁ, ২ টেই। তো দেখলাম হ্যাঁ, যে সবাই কমেন্ট করতেছে একদম মানে গালাগালি, মানে হ্যাঁ, একাকার। তো আমি একাকার, চিন্তা করলাম যে এত গালাগালি বইটা নিয়ে, তো আমি তাইলে বইটা একটু আনানোর হ্যাঁ, ব্যবস্থা করি। তো হ্যাঁ, সেখান থেকে আমি বইটা আনানোর ব্যবস্থা করলাম কলকাতা থেকে লন্ডনে। হুম, এরপরে সেইটা পড়তে থাকলাম আরকি। তো হুম, সবাই তো সাধারণত যেইটা করে মানে বাংলাদেশ থেকে যারা মাইগ্রেট করছে 47 হুম, এ পশ্চিমবঙ্গে সেটা নিয়ে কাজ করে। মুভি হইছে, হুম, হুম, প্রচুর লেখালেখি আছে, মুভি অনেকগুলা হইছে। হুম, আমার হুম, একটা মুভি দেখার সুযোগ হইছে 'চিত্রা নদীর পাড়ে'। সেই হুম, মুভিটা দেখে আমার নিজেরই চোখ দিয়ে পানি বের হয়ে গেছে যে মানে হুম, কি একটা কষ্টের জায়গা। হুম, কিন্তু একই কষ্ট তো ওই পার থেকে এই পারে আসা মানুষদেরও। হুম? হুম, হুম, কিন্তু হুম, সেই কথাটা তো কেউ বলে না। হ্যাঁ? হুম, তো এই যে আপনি স্রোতের বিপরীতে গিয়ে এই হুম, কাজটা কেন শুরু করলেন? হুম, কি আপনাকে মানে ইন্সপায়ার করছে এই কাজটা করার ক্ষেত্রে? আর ২য় প্রশ্ন হচ্ছে এই কাজটা করার কারণে ভদ্রলোক বাঙালিদের থেকে আপনি কি ধরনের মানে প্রতিক্রিয়া পেয়েছেন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বেশ, এই কাজটা করার ইচ্ছে বলতে আমার ১ম আমি আনিসুজ্জামানের আত্মজীবনী পড়ি 'কাল নিরবধি' যে বইটা, সেটা পড়ার পরে আমি দেখছি যে আনিসুজ্জামান যে এলাকার কথা বলছেন, আমার বেড়ে ওঠা সেই এলাকায়। বসিরহাট। বসিরহাট বাদুড়িয়া এই এলাকাতে। এবার আমি তখন ভাবলাম আ মানে যে তাহলে এ এ আ আমি আমি কিন্তু তখনো পর্যন্ত কলেজ ইউনিভার্সিটিতে পড়াশুনো করতে ঢুকে গেছি। কিন্তু আ যেহেতু ওই যে আপনি বললেন একটা আ ভদ্রলোক বাঙালি কিংবা পশ্চিমবঙ্গের কিংবা ভারতীয় উম আ বা যে স্টেট স্পন্সরড যে ন্যারেটিভ থাকে, সেখানে আমাকে ছোটবেলা থেকে এটা শিখিয়ে এসছে শুধুমাত্র ওপার থেকে মানুষ এসছে, এপার থেকে কেউ যায়নি। এবং আমাদের এখানে পার্টিশন নিয়ে যা সেমিনার সবকিছুতেই কিন্তু এইটা খুব এইভাবেই, মানে আমি কোথাও কাউকে পেপার পড়তে দেখতাম না যে এপাশ থেকে কারা গিয়েছে, তাদের কথা খুব বলা হচ্ছে। কিন্তু আমি বড় হয়ে দেখছি যে আনিসুজ্জামানের লেখা পড়তে গিয়ে তিনি আমার এলাকা থেকে গিয়েছেন। আমি তারপরে পড়ছি মাহমুদুল হকের কালো বরফ। কালো বরফ উপন্যাস পড়তে গিয়ে দেখছি তিনি আমাদের বারাসাত থেকে গিয়েছেন। আ তারপর কৃষ্ণ সালের লেখক আ তিনি দেখছি আমাদের এলাকা থেকে গিয়েছেন। এরকম অনেক মানুষের টেক্সট আমি আস্তে, আস্তে পড়তে শুরু করলাম। এবার শুরু করার পরে আবার আমি সেন্সাস রিপোর্ট দেখলাম যে ৪৭ এর পরে প্রায় ৭ লাখ মানুষ ওপারে গেছে। তাহলে হুম। ৭ লাখ এবং মানুষ এই ওপারে এই ৭ লাখ তো ডকুমেন্টেড। কিন্তু এই ডকুমেন্টেড। ডকুমেন্টেশন এর বাইরে তো অসংখ্য মানুষ বাইরে তো আসছে। অসংখ্য মানুষ যারা আনডকুমেন্টেড নিজেদেরকে যেগুলো মুহাজির হিসেবে পরিচয় দেয় নাই। দেয় আবার নাই। হ্যাঁ, যেই ডকুমেন্টেশনটা আপনি বলতেছেন সেটা 1951 এর সেন্সাস।
তো সেন্সাস, হ্যাঁ। এরপরে যারা গেছে হয়তো কেউ 64 দাঙ্গায় গেছে কিংবা হুম হুম এরপরে হুম ছোটখাটো দাঙ্গাতে হয়েছে, হুম সেখানেও মানুষ এই পাশের মানুষ ওই পাশে, সেগুলো তো ডকুমেন্টেড হয় নাই। ডকুমেন্টেড হয়নি, একদমই তাই। 64 দাঙ্গা পশ্চিমবঙ্গের মানে 47-এর পর সব থেকে বড় দাঙ্গা, যেখান থেকে যে দাঙ্গায় সব থেকে বেশি মুসলিম মাইগ্রেট করেছিলেন এপাশ থেকে পূর্ববঙ্গে। হুম 64 দাঙ্গা, কারণ 64 দাঙ্গাতে একেবারে শুধু স্টেট তার তার স্টেট স্পন্সর্ড দাঙ্গা নয়, এই দাঙ্গাতে প্রথম ভদ্রলোক বাঙালি তারা প্রত্যক্ষভাবে পার্টিসিপেট করে। তা কিভাবে? তারা নিউজ পেপার, প্রিন্টিং মিডিয়া, লেখালেখি সব মধ্যে দেয়, এবং প্রত্যক্ষভাবে এটা দাবি করা হয় যে জনবিনিময় হোক এই দাঙ্গায়, আর নয় নোয়াখালী হয়েছে, এবার আমরা চাই এ পাশের মুসলমানরা তারা ওপাশে যাবে, ওপাশের হিন্দুরা এপাশে আসবে, ফলে এ পাশ থেকে মুসলিম উৎপীড়ন খুব মানে ডাইরেক্টলি 64 দাঙ্গাতে হয়। কিন্তু পার্টিশন নিয়ে এই কাজ করার মূল আমার যে উদ্দেশ্য ছিল, মানে মূল ইন্সপিরেশন ছিল হচ্ছে আনিসুজ্জামানের কাল নিরবধি বই, এবং তারপরে সেন্সাস দেখছি, তারপরে এগুলো কিছু নেই। মানে তার স্মৃতিকথা আমি অত মানে পশ্চিমবঙ্গের পূর্ববঙ্গ থেকে যারা এপাশে এসেছেন তাদের প্রচুর স্মৃতিকথা, প্রচুর কিছু লেখা হয়েছে, কিন্তু আমি পাচ্ছিলাম না। তারপরে তো আমি ফিল্ডে নামতে শুরু করলাম, তা আমি ডাক বাংলোর কথা পড়ছি, সুভাষ মুখোপাধ্যায় সেখানে বলছেন যে বসিরহাট এবং বনগাঁ এইগুলোতে মুসলিম ডমিনেটিভ এলাকা ছিল এগুলো। এগুলো পরে ওপাশে চলে যায়, ওপাশের হিন্দুরা তারপরে এপাশে চলে আসে, এরকম একটা বোঝাপড়া তৈরি হয়েছিল। তো এইটা আমার মূল উদ্দেশ্য ছিল, যে আমি সেন্সাস দেখছি আবার কিছু টেক্সট এইরকম পাচ্ছি, তাহলে খুব বেশি লোক কেন, আমি খুব বেশি ডকুমেন্টেড মেমোয়ার আমি পাচ্ছি না কেন, হুম আমি পাচ্ছি না কেন, আর এই সব কেন মানে এইভাবে বুঝতে মানে গিয়ে এটাকে, আপনার এই কাজের শুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই খোঁজা দিয়ে এবার তারপর আমি খুলনাতে গিয়েছিলাম। খুলনাতে গিয়ে যাদের সাথে আলাপ হয়েছিল তারা বসিরহাট থেকে, খুলনা সাতক্ষীরা বসিরহাট থেকে ওপারে গিয়েছিলেন, তাদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়, এবং তারপর খুলনা, রাজশাহী, যশোর, ঢাকা তো আছেই, এইসব আস্তে আস্তে ঘুরতে শুরু করি তো এই এইভাবে। যে মানে এক পাশের মানুষ তার এখানে ২ টা বিষয়। একটা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে মাইগ্রেট করছে, হুম তারা তো মানে তাদের কথাগুলা অনেকেই লেখালেখি করছেন বা এই জিনিসগুলা ডকুমেন্টেড হইছে। তো হুম এখন তারা যখন ডকুমেন্টেড করছে, তারা চাইলে কিন্তু এই পাশে, তারা যেহেতু অলরেডি পশ্চিমবঙ্গে চলে গেছে, তারা হুম তো তাদের প্রতিবেশী কারা অলরেডি মাইগ্রেট করছে সেই ঘটনাগুলো হুম কিন্তু তারা লিখতে পারতেন। তাইলে কিন্তু হুম, হিস্ট্রির মানে একটা পূর্ণাঙ্গ চিত্রটা মানুষ পাইতো। কিন্তু তারা একদম। এক পেশে ইতিহাসটা নিয়ে আসে, এবং এই এক হুম পেশে নিয়ে আসার মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের সাম্প্রদায়িকতার জন্ম হয়। মনে হয় যেন মানে হুম এই লেখার মাধ্যমে সে কিন্তু মুসলমানকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে যে এরাই হুম অপরাধী। হুম কিন্তু হুম ঘটনাটা তো ২ দিকেই ঘটছে। ওই দিকের হুম মানুষ এই পাশে আসছে, এই পাশের মানুষ ওই হুম পাশে গেছে। কিন্তু হুম সে একটা মানে একটা অংশকে লিখছে। হুম এবং হুম এর হুম ভিতর দিয়া যেটা হুম হইছে, এটা এমন হইতে পারে যে, আমি জানি না, আপনি হুম যেহেতু কাজ করছেন আপনি হয়তো ভালো বলতে পারবেন। এমন হইতে পারে যে বাঙালি মুসলমান তার অজ্ঞতার জন্য ডকুমেন্টেড করে নাই। হুম অথবা এমন হইতে পারে যে বাঙালি মুসলমান সেখানে যারা পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে বা বাংলাদেশ বলি, পূর্ব পাকিস্তান বলি মাইগ্রেট করছে, তাদের মধ্যে হয়তো একটা মানি এই যে পশ্চিমবঙ্গে যে একটা কাস্ট ভিত্তিক সোসাইটি যেখানে ব্যানার্জি, চ্যাটার্জিদের ডমিনেন্স থাকে। একটা মুসলমান চাইলে তো কখনো ওই ব্যানার্জি, চ্যাটার্জির লেভেলে যাইতে পারবে না কখনো। যেহেতু হুম এইটা একটা মানি স্ট্রাকচার এইটা। তো হুম এই স্ট্রাকচার তো আপনি চাইলে ভাঙতে পারবেন না। এখন হুম এটা কি এমন যে একটা বাঙালি মুসলমানের এই পূর্ব পাকিস্তানে বা বাংলাদেশে আসাটা সে মাথা তুলে দাঁড়ানোর বিষয় হিসেবে দেখছে, বা এটাকে সে একটা মুক্তির আকাঙ্ক্ষা হিসেবে দেখছে, এই কারণে ডকুমেন্টেড করে না? নাকি বাঙালি মুসলমান শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকার কারণে ডকুমেন্টেড করে না? আপনার কাছে কি মনে হয়? না, আমি এইটাই আমার জিজ্ঞাসা ছিল যে তার মধ্যে 7 লাখ সবাই তো মুটে মজুর নয়, হুম, মিডিল ক্লাস। বা আমি প্রচুর অনেকের সঙ্গে কথা বলেছি যারা ওপটি অপশন নিয়ে চাকরিতে ওপাশে গেছে, তারা তাহলে লিখলেন না কেন? অনেকে হুম, এপাশের অনেকের যারা এপাশের স্কলার, তারা এটা খুব একটা সরল ন্যারেটিভে দাঁড় করান যে তাদের সাফারিং কম, সেই জন্য তারা যেহেতু ওপাশ থেকে যারা পূর্ববঙ্গ থেকে যারা এপাশে এসছে তারা আসলে শিয়ালদা স্টেশনে কিংবা ঝুপড়ি ক্যাম্পে কিংবা ব্লিচিং পাউডারের গন্ধে বিভিন্ন উদ্বাস্তু ক্যাম্পে কাটাতে হয়েছে, এপাশ থেকে যারা ওপাশে গিয়েছেন তাদের
ওইরকম ক্যাম্পে ওই দুর্বিষহ জীবন ছিল না, তার জন্য হয়তো তাদের সাফারিংটা কম। কিন্তু আমার ফিল্ড ওয়ার্কে আমি আমি ঠিক এই উত্তরটা পাইনি। আমার উত্তরটা একটু অন্যরকম। আমি যতটুকু বুঝেছি তাদের সাথে কথা বলে, এখানে দুটো বিষয় কাজ করেছে। এক নম্বর কথা হচ্ছে, বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ থেকে যারা আসছে তাদেরকে একটা এখানে ওয়েলকাম করা হয়েছিল, কাউকে কাউকে বিভিন্ন দণ্ডকারণ্যে পাঠানো হয়েছিল, ঠিক আছে। কিন্তু সচ্ছল মধ্যবিত্ত তারা অনেক আগে থেকেই কলকাতার তাদের একটা অংশ এস্টাবলিশড, আর একটা অংশ পরে তারা চলে আচ্ছা। এসছে। ফলত তাদের তাদের লেখাপড়া শিক্ষা দীক্ষা, তারা তাদের এই একটা পারিবারিক একটা কালচারাল ব্যাপার ছিলই। কিন্তু পূর্ববঙ্গ, এখান থেকে যারা ওপাশে গেছে তাদের ক্রাইসিসটা আসলে অন্যরকম। ওপাশ থেকে যারা এপাশে এসছে আর এপাশ থেকে যারা ওপাশে গেছে, তাদের তো এপাশের লোকজনকে তো ৭১ দেখতে হয়নি। তারা হুম তো নতুন একটা রাষ্ট্রের জন্য আবার একটা ওপাশে গিয়ে থিতু হতে না হতে, খুলনাতে যাদের সাথে কথা বলেছি তারা হুম বলছেন যে আমরা এখানে আসার পর আমাদের মূল লড়াইটা ছিল এখানে বিহারি অধ্যুষিত যারা এখানকার মানুষ, এখান থেকে যারা গরু পালন করে, যারা এই বিলের কাজ করে, তাদের সাথে তারা আমাদেরকে ভালোভাবে দেখতো না, তার ফলে আমাদের লড়াইটা ছিল প্রথমে তাদের সঙ্গে। হুম ফলত তার ফলে এই ৭১ শুরু হচ্ছে। ৭১-এ সে থিতু হতে না হতেই যে রাষ্ট্রে সে উদ্বাস্তু হয়েছে সেখানে আবার এক নতুন ধরনের মুক্তির লড়াই তাকে লড়তে হচ্ছে। অর্থাৎ সে ৪৭ হ্যাঁ, কে মানে হ্যাঁ, ডকুমেন্টেড করতে না করতেই আরেকটা মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, দ্বিতীয় এবং মুক্তিযুদ্ধ। সো দ্বিতীয় দ্বিতীয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধ কাইন্ড প্রথম মুক্তিযুদ্ধের সাথে একটু কন্ট্রাডিক্টরিও। ফলে একদম সে পুরোটাই কন্ট্রাডিক্টরি। কারণ যে পাকিস্তান রাষ্ট্রে সেটা গিয়ে ছিল একটা ধর্মের ভিত্তিতে, আর এটা হয়ে গেছে একটা ল্যাঙ্গুয়েজ ভিত্তিক। ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে, যে অথবা আপনি ওইভাবে বলতে পারেন যে অঞ্চল ভিত্তিক, যে একটা ছিল যে মানে হুম, যেহেতু ক্যাপিটালটা পশ্চিম পাকিস্তানে ছিল, হ্যাঁ, সো সেখানে হ্যাঁ, বরাদ্দ বেশি হবে, এখানে বরাদ্দ কম হবে, সো একটা বৈষম্য। সো একটা বৈষম্য। একেবারেই ছিল ধর্ম, ইভেন পুরা ধর্ম না, পাকিস্তান আন্দোলনেও আপনি যদি বলেন না, না, ধর্ম ভিত্তিক পুরো টোটালটা নয়, মানে পুরা ওটা। ধর্ম না। আপনি হ্যাঁ, যেমন জয় চ্যাটার্জি হ্যাঁ, তার বইতে নিয়ে আসছে যে হ্যাঁ, 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 পাকিস্তান আন্দোলনের মিনিংটা এক একটা এলাকার মানুষের কাছে এক এক রকম ছিল। হয়তো হ্যাঁ, ইউপির মানুষের কাছে ছিল সে তার পাওয়ারটা রিগেইন করা, আবার হুম, বাঙালি মুসলমানের কাছে বা বেঙ্গলে হয়তো এখানে ছিল যে আমি জমিদারি থেকে মুক্তি পাবো। সো একদম, পাকিস্তান আন্দোলনের মিনিংও ডিফারেন্ট আসলে। তো একদম, একদম। এখন যেহেতু একটা নতুন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে ৭১-এ, স্বাভাবিকভাবে সে হুম, পুরানোটা নিয়ে তো আর তার স্মৃতিচারণ আর করার মতো ভাবছে না, সুযোগ নাই বা হয় নাই। ভয় ভয় নাই। এবং হুম ইন্টারেস্টিং এখানে আরেকটা ব্যাপার আছে, যে মাহমুদুল হক তিনি কালো বরফ নামে একটা উপন্যাস লিখেছিলেন। সেই কালো হুম বরফ উপন্যাসে মাহমুদুল হক আমাদের বারাসাত, একেবারে আমার পাশেই বাড়ি, হুম বারাসাত গোবরডাঙ্গা, বনগাঁ, দত্তপুকুর, বসিরহাট, এখান থেকে ম্যাসিভ মাইগ্রেট হয়েছিল ওপারে, সাতক্ষীরা, হুম যশোর, এইসব মুসলিমরা মাইগ্রেট করেছিল। তো সেই মাহমুদুল হক কালো বরফ উপন্যাসের শেষের দিকে দেখাচ্ছেন যে একটা ক্যারেক্টার তিনি ওপাশে যেতে চাইছেন না, তো তাকে বোঝানো হচ্ছে যে তুমি কেন অন্য দেশে যাবে না, তোমার কেন যাওয়া, তুমি যদি সাচ্চা মুসলমান হও এবং হুম তুমি হজরত মোহাম্মদকে মানো, তাহলে তোমাকে অন্য দেশেই যাওয়া উচিত। কারণ হুম হজরত মোহাম্মদ কি করেছিলেন, অত্যাচারের হিজরত জন্য করছে। মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। হিজরতের ইংরেজি তো মাইগ্রেট জি করা। জি অতএব তুমি যদি সাচ্চা মুসলমান হও এবং হজরত মোহাম্মদের অনুগামী হও, তাহলে তোমার এই দেশান্তর গমন, অন্য দেশে যাওয়াটাকে তুমি দুঃখ বেদনা হিসেবে নিও না, এটা তোমার পাওয়া, এটা হুম প্রাপ্তি। অতএব যে মুসলমানরা পূর্ববঙ্গে গিয়েছিলেন, তারা, আমি তাদের সাথে কথা বলে দেখেছি, তারা আমাকে বলে আপনারা এত পার্টিশন পার্টিশন বলেন কেন, দেশভাগ দেশভাগ বলেন কেন, আমাদের কাছে ওটা স্বাধীনতা, মুক্তিযুদ্ধটা দ্বিতীয় হ্যাঁ, ইভেন স্বাধীনতা। এমনও তো হয়েছে, আপনি তো হ্যাঁ, জানার কথা, যারা এই পাশে আসছে তারা দেখা গেল যে হ্যাঁ, 47 এ যেদিন এই 14ই আগস্ট পতাকা উড়াইছে, অনেকে রোজা রাখছে ওই দিন, নফল একদম নামাজ পড়ে সেলিব্রেট করছে, পতাকা উঠাইছে। তো সবাই এটাকে আসলে সব মানে বিচ্ছেদ হিসেবে হয়তো দেখেন। বিচ্ছেদ হিসেবে দেখে না। এই যে আরেকটা যে দেখেন। বললাম যে সে হুম, একটা এমন একটা সোসাইটিতে বড় হয়েছে সেখানে ব্রাহ্মণ হুম, সুপ্রিমেসি ছিল, তো এইখানে তো এটা একদম, নাই। এবং একদম। আপনি আনিসুল হকের কথা বললেন, উনিও ওনার একটা ইন্টারভিউতে বলছে যে এই যে হুম, ইয়া হইলো 47 বা হুম, এই পাকিস্তান আন্দোলনের সফলতা, এইটা হুম, পূর্ববঙ্গের মানুষকে, মুসলমানদের ক্ষেত্রে এবং লো কাস্ট হিন্দুর ক্ষেত্রে এটা কিন্তু তার আপওয়ার্ড মোবিলিটিটা তৈরি করছে। এটা একদম, আনিসুল হক স্বীকার করছে। একদম, 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 নিঃসন্দেহে।
ফলে এইটা মানে এই ব্যাপারটা মানে তার ক্ষেত্রে আসলে স্মৃতিচারণ করবে সে ফলে সে ৯০-এর দশকে যখন তার স্মৃতি টিম টিম করছে তখন সে কিছু কিছু বই লিখছেন, যখন তার আবছা সেই কথাগুলো মনে করছেন। কারণ বাঙালির ইতিহাসে দুই বঙ্গেরই মুক্তিযুদ্ধের মতো এত বড় রাজনৈতিক ঘটনা তো পুরো পশ্চিমবঙ্গকে দেখতে হয়নি, না, তাই না? পশ্চিমবঙ্গ তো কাইন্ড অফ 47 আটকে আছে, ঠিক না? আটকে আছে, 47-এই আটকে আছে। আটকে ফলে আছে, ঠিক। ওইদিকে বাংলাদেশে আপনি দেখেন ৭১ হ্যাঁ হইলে, এবং আপনি যদি ধরেন ২৪ একটা বড় মুভমেন্ট যেখানে হ্যাঁ হাজারের হ্যাঁ উপরে মানুষ মারা গেছে, হুম হুম ৩০,০০০ মানুষ পঙ্গু হয়েছে, হ্যাঁ। তো হুম 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 আমাদের তো মানে এবং ২৪-এর হুম আলোচনা এখন দেখবেন যে আগে তো ৪৭ ৭১, এখন দেখবেন যে হুম ৭১ থাকবে অবশ্যই, যেহেতু এটা একটা ওয়ান অফ দ্য ২৪টা বিগেস্ট। নিয়ে একটা আলোচনা হচ্ছে। এখন আবার হ্যাঁ আলোচনা তো, হ্যাঁ আপনি হ্যাঁ যখন একটা বড় আন্দোলন হয়, বড় অভ্যুত্থান হয়, তখন স্বাভাবিকভাবেই তো পিছনেরটা একটু মানে সেটার ফোকাস একটু হলেও কমে যায়। একদম একদম। আরেকটা যেটা মনে হয় যে মানে ৫২ থেকে আসলে বাংলাদেশের ইতিহাস শুরু হচ্ছে। হুম। মানে ৪৭টাকে স্বীকার করে নেওয়া মানে আবার পাকিস্তানকে অ্যাকসেপ্ট করা। সেই হ্যাঁ, কারণে হ্যাঁ, ফলত এই ৫২ থেকে এইটা আরেকটা প্রবলেম। অথচ হ্যাঁ, ৪৭ কিন্তু ওই পাকিস্তান না। পাকিস্তান আন্দোলন এবং পাকিস্তান রাষ্ট্র ২ টা আলাদা জিনিস। আলাদা জিনিস। হ্যাঁ? একদমই। কিন্তু হ্যাঁ, এইখানে আমাদের বুদ্ধিজীবীদের দৈন্যতার কারণে তারা কিন্তু এটাকে হ্যাঁ। আলাদা করতে পারে নাই। না, আলাদা কথা এটা মানে আমার মূল কথা হচ্ছে যে আমাদের এই ধরনের চর্চা করতে গেলে আমাদেরকে প্রথমত আমার বারবার যেটা মনে হয় যে, যে ইতিহাস তোমাকে স্টেট রাষ্ট্র শিখিয়ে আসছে ছোট থেকে সেটাকে হুম, আনলার্ন করতে হবে প্রথমত। হুম। সেটাকে দ্বিতীয়ত চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জ করতে হবে। আর দ্বিতীয়ত বাইনারিতে আটকে থাকলে হবে না। ইনক্লুসিভ হুম। হতে হবে। আপনি তো একটা হিস্ট্রিতে অনেকভাবে দেখার সুযোগ আছে। আপনি যখন হ্যাঁ, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখবেন, আপনি যেমন মানুষ হিসাবে উদার হয়ে উঠবেন, আপনার হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং টা বেটার হবে এবং আপনার মধ্যে সাম্প্রদায়িকতার জায়গা পাবে না। একদম। এই কিন্তু আনাম আপনি যখন জাকারিয়া নামে একেবারেই মানে একটা স্পেসিফিক জায়গার মধ্যে আটকে থাকবেন, আপনি তো সাম্প্রদায়িক হয়ে উঠবেন। এবং সাম্প্রদায়িক হয়ে উঠবেন। পশ্চিমবঙ্গ থেকেই একটা হ্যাঁ, বই আমি দেখলাম পাবলিশ হইছে হুম, কয়েক বছর আগে, যে হুম, মানে আম সাম্প্রদায়িক মন, ধর্মনিরপেক্ষ মুখ। এই হুম, টাইপের নামটা খুবই চমৎকার। মানে আপনার হুম, মনটা সাম্প্রদায়িক কিন্তু আপনার বাইরের অবয়বটা হুম, হচ্ছে আপনি হুম, সেকুলার। তো সেকুলার এর কারণ তো একদম। এইটাই যে আপনি হিস্ট্রির একেবারেই খুব ন্যারো ডাউন করে খুব ছোট্ট একটা জায়গার মধ্যে আটকে আছেন, যেটা দিয়ে আটকে আপনি আছেন। আপনার হুম। প্রতিপক্ষকে বা আপনার প্রতিবেশীকে আপনি ঘায়েল করতে পারবেন। আপনি হিস্ট্রির ঠিক সেই জায়গাটার মধ্যে আটকে আছেন। একদম। কিন্তু ইন্টারেস্টিং বিষয় এই বেঙ্গল পার্টিশন নিয়েই যে মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের যে কাজ তারা কিন্তু এই বাইনারিতে আটকে নেই। তনিকা সরকার জেএনইউ এর প্রফেসর হুম। চমৎকার কাজ করছেন তিনি এই নিয়ে। তারপর যদি বলি এই যে জয় চক্রবর্তী তার তো চ্যাটার্জি। হুম। জয়া চ্যাটার্জি, তিনি তো এই সমস্ত কাজ করছেন। চক্রবর্তী আর তারপর চ্যাটার্জি তো একই নাম না? একই একই হ্যাঁ, একই। এটা একটা মুখার্জি ইংরেজি, আর একটা বাংলা। মুখোপাধ্যায়, মুখার্জি হুম। আর মুখোপাধ্যায়ের মতো। আচ্ছা। তারপর সোহিনী মজুমদার, অন্বেষা সেনগুপ্ত এরা কিন্তু হুম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলা ভাষায় লেখা পশ্চিমবঙ্গ বাঙালির যে দেশভাগের ন্যারেটিভ সেটা আসলে বেশিরভাগই হচ্ছে ট্রাশ। তারা হুম। আসলে ওই একটা মানে ওই বাইনারি থেকে তারা বেরোতে পারেননি এবং আমি নিউজ পেপার আর্টিকেল থেকে শুরু করে নিউজ পেপার কভার যেভাবে শুরু হয় ৬৪ একটা ছোট্ট ইনফরমেশন দিই। ৬৪ দাঙ্গার সময় তখন সমর সেন আমাদের এখানে তিনি কাজ করতেন আনন্দবাজার গোষ্ঠীতেই। তিনি আনন্দবাজার পত্রিকা ছেড়ে দেন যে আপনারা পূর্ববঙ্গের দাঙ্গা নিয়ে মিথ্যে খবর পরিবেশন করছে পশ্চিমবঙ্গকে উত্তাল করে তুলেছে, পশ্চিমবঙ্গকে অশান্ত করে তুলছেন বলে রিজাইন দেন। যুগান্তর পত্রিকা ছেড়ে দেন অমিতাভ চক্রবর্তী চৌধুরী, তিনিও এই সেম কারণে। নক্ষত্রের আলো নামে একটা প্রবন্ধ লিখে আনন্দবাজারে পাঠান অন্নদা শঙ্কর রায় শান্তিনিকেতন থেকে, যে আনন্দবাজার যে বীভৎস সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে এক একটা দাঙ্গা এবং উস্কানি খবর পরিবেশন করছেন, তার ফলে পশ্চিমবঙ্গে যে তীব্র অশান্ত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে নক্ষত্রের আলো নামে একটা চমৎকার একটা অসাম্প্রদায়িক মানে আর কি প্রোগ্রেসিভ একটা লেখা তিনি পোস্ট এডিট হিসেবে পাঠান। আনন্দবাজার সেটা ছাপেনি, হ্যাঁ, পরে আরেকটা সেটা হচ্ছে। কালান্তরে হুম, ছাপা হয়েছিল। হুম। ফলে হ্যাঁ, এইটা একটা প্রবলেম আর কি আমাদের এখানে। হুম। আরেকটা ইনফরমেশন বলি, হ্যাঁ সেটা হচ্ছে যে আপনার
এই যে মাইগ্রেশন আপনি পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব, হ্যাঁ? আপনি তো হুম যেটা উল্লেখ করলেন আপনার বইতে প্রায় হুম ৭ লাখের মতো ডকুমেন্টেড মাইগ্রেশন হইছে। হুম এর হুম বাইরে তো আনডকুমেন্টেড আছে। হুম তো এই হুম মাইগ্রেশনটা তো সিম্পলি মাইগ্রেশন না। মানে এটা তো এমন হুম না যে হঠাৎ করে বলল যে আমরা আসো একটা আলাদা রাষ্ট্র বানাই, তখন হুম হুম মাইগ্রেশনটা শুরু হয়ে গেল। এর পিছনে তো হুম, একটা লম্বা হিস্ট্রি আছে, নানা ধারাবাহিকতা আছে এর পিছনে। আপনি যদি একদম। দেখেন সংক্ষেপে হুম বলি, সেটা হচ্ছে যে হুম ক্যাবিনেট হুম মিশন প্ল্যান যেটা, মুসলমান হুম বলল যে আমি যেহেতু এখানে অধিকার পাই না আমি আলাদা রাষ্ট্র বানাবো। হুম কংগ্রেস বলল বা হিন্দু নেতৃত্ব বলল যে না একসাথে রাখতে হবে। ব্রিটিশরা বলল যে হুম আমরা এই হুম দুইটার মাঝামাঝি একটা নতুন ফর্মুলা তারা হাজির করলো, যেটাকে তারা হুম বলতেছে ক্যাবিনেট মিশন প্ল্যান। তো হুম ক্যাবিনেট মিশন প্ল্যানে কি বললো যে বর্তমান পাকিস্তান এবং যে পাঞ্জাবটা ইন্ডিয়াতে হুম আছে এইটা পুরোটা নিয়ে একটা রাষ্ট্র। হুম আর বেঙ্গল, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম নিয়ে একটা রাষ্ট্র, আর রেস্ট অফ দ্য পার্ট নিয়ে ইন্ডিয়া। ৩ টা রাষ্ট্র হবে এবং হুম ৩ টা রাষ্ট্রের একটা ইউনিয়ন হবে, ইন্ডিয়ান ইউনিয়ন। হুম সেখানে ইউনিয়নের ক্ষমতাটা কম থাকবে। এই ৩ টা রাষ্ট্র মোটামুটি ফ্রিডম ভোগ ভোগ করবে। হুম এটা কিন্তু হুম মুসলিম লীগ মেনে নিয়েছিল। বলছে ঠিক আছে আমরা হুম এটার সাথে এগ্রি করি। হুম নেহেরু ১ম দিকে বলল যে এগ্রি করি। পরবর্তীতে নেহেরু বলল যে সে এইটা হুম তারা হুম চাইলে পরিবর্তন করতে পারবে। এই হুম পরিবর্তনের রিঅ্যাকশনেই কিন্তু ডাইরেক্ট অ্যাকশন ডে। এই। হুম হুম তো দেখেন, হুম যদি ক্যাবিনেট মিশন প্ল্যানটা মেনে নেয়া হতো, তাহলে তো হুম, এই পার্টিশনের প্রয়োজন ছিল না। না। এরপরে আমি আসি বেঙ্গলে। বেঙ্গলে যখন হুম বেঙ্গল যে লেজিসলেটিভ ছিল, হুম এখানে একটা ভোটাভুটি হয়েছে সম্ভবত জুন মাসে 47 এর, যে হুম বেঙ্গল কি ইউনাইটেড থাকবে নাকি বেঙ্গল হুম আহ, মানে পার্টিশন হবে। তো হুম সেখানে যে রেজাল্ট, হিন্দু মেজরিটি জেলাগুলার যেই হুম ভোটাভুটি হয়েছে, হুম তাতে আপনার 58 মেম্বার হুম তারা বলছে তারা বেঙ্গলকে ডিভাইডেড করতে চায়। হুম হিন্দু মেজরিটি জেলা বলতে পশ্চিমবঙ্গের হুম জেলাগুলা। হুম হুম 58 মেম্বার বলছে তারা বেঙ্গলকে ডিভাইডেড করতে চায়, হুম 28 মেম্বার বলছে তারা অখণ্ড বাংলা চায়। এই হুম হুম 28 মেম্বারের সবাই মুসলিম লীগের। হুম হুম এবার আপনাকে হুম আমি বলি পূর্ববঙ্গের রেজাল্ট কি। তখন হুম তার পূর্ববঙ্গ ওইভাবে হুম ওইভাবে না, মানে হুম মুসলিম মেজরিটি জেলার রেজাল্ট, মুসলিম মেজরিটির জেলাগুলোতে দেখা গেল যে 106 ভোট, তারা বলছে তারা ইউনাইটেড বেঙ্গল চায়। এই 106 এর মধ্যে 100 ছিল মুসলিম লীগের, হুম 5 মেম্বার ছিল লো কাস্ট হুম পার্লামেন্ট সদস্য, আর একজন ছিল ক্রিশ্চিয়ান। এই 106 তারা হুম বলছে ইউনাইটেড বেঙ্গল চায়, ইস্ট বেঙ্গলে। হুম আর 35 মেম্বার তারা বলছে হুম বেঙ্গল ডিভাইড করতে চায়। তাহলে আপনি দেখেন, যারা বেঙ্গল ডিভাইড করতে চাইছে পশ্চিমবঙ্গে এবং পূর্ববঙ্গে, এরা সবাই ছিল আপার কাস্ট হিন্দু এবং কমিউনিস্ট। হুম আর যারা বেঙ্গলকে ইউনাইটেড রাখতে চায় তারা হুম ছিল মুসলিম লীগের লো কাস্ট হিন্দু এবং একজন ক্রিশ্চিয়ান। হ্যাঁ তাইলে একদম আপনি ভোট দিলেন, বেঙ্গলকে ডিবেটেড করতে চান, মানে আপনি চাইলেন, এবার হুম আপনি চাওয়ার পর আপনি আবার হাহাকার করতেছেন যে কেন হুম বেঙ্গল আলাদা হইলো। এখন হুম আপনি আবার স্মৃতিচারণ করে আপনি আবার হুম আরেকজনকে আপনি অপরাধের কাঠ করে দাঁড় করতেছেন। হুম তাহলে তো হুম এইটা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল, ঠিক না? হুম 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 একদমই ঠিক কথা বলেছেন। এইটা তো বললাম মানে আহ, উম, আহ, এক একটা আমি নিউজ পেপার আর্কাইভ দেখছিলাম, তাতে দেখছিলাম যে এক একটা এই ধর্মীয় অশান্তি কিংবা এই পরিস্থিতি তৈরি হওয়াতে মানে সবাই কিভাবে সাম্প্রদায়িক হয়ে গেল আর কি। হুম মানে কৃষ্ণ ষোলই এর যে মিজানুর রহমান যে স্মৃতিকথা লিখছেন তিনি সেটা ছেচল্লিশের দাঙ্গার সময়। ওকে, হুম ছেচল্লিশের দাঙ্গার সময় তিনি এপাশ থেকে কিভাবে ওপাশে চলে যাচ্ছেন এবং তিনি কিন্তু মানে তার তার লেখাটাও সবাই খুব একটা ভালো চোখে দেখেনি সেই সময় যে তিনি কিন্তু তারপর দেখা গেল নবেন্দু সেন যখন ফিয়ার্সলেন লিখছে 64 ছেচল্লিশের দাঙ্গায়, সাধারণত এখানকার ন্যারেটিভ হচ্ছে গ্রেট ক্যালকাটা কিলিং, হুম ছেচল্লিশের দাঙ্গা। ফিয়ার্স লেনে তিনি একটা অংশ দেখাচ্ছেন যে কিভাবে উম, মুসলমানদের মারা হয়েছিল। সেই জন্য নবেন্দু ঘোষকে প্রচুর মানে আর কি ভদ্রলোক হিন্দু বাঙালির কাছ থেকে প্রচুর ভৎসনা পেতে হয়েছিল। আবার মনোরঞ্জন হাজরার তার একটা বই আছে অভিশপ্ত ছেচল্লিশ, সেটাও তিনি দেখাচ্ছেন যে কিভাবে একজন মুসলমান একজন হিন্দুকে বাঁচাচ্ছেন তার জীবনকে বিপন্ন করে ছেচল্লিশের দাঙ্গার সময়, এবং তার বাড়ি তার পাড়া কিভাবে আক্রান্ত হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাইছি
যে উম, আহ, মানে যারা এই স্রোতের বিপরীতে গেছে তারা সেটা পপুলার হয় নাই, পাশাপাশি সে বর্ষণার শিকার হয়েছে। ভৎসনার শিকার হয়েছে। এবং ছেচল্লিশের দাঙ্গার সময় ছেচল্লিশের দাঙ্গার বিষয় নিয়ে একটা কলকাতার মুসলিম পুলিশ তিনি মারা গেছেন এই দাঙ্গায়, এরকম একটা গল্পের প্লট ছিল। সম্ভবত আমি নাম ভুলে যাচ্ছি। বিখ্যাত লেখক আমাদের এখানে মেন স্ট্রিমের, তাতেও তাকে ভৎসনা পেতে হয়েছিল যে ছেচল্লিশের দাঙ্গায় এই ঘটনা শুধু তো হিন্দুরা মরেছে, মুসলমানরা মরেনি। আমি যে সেকেন্ড পার্টটা করতে চাইছি বইয়ের, আমার এই পার্টিশনের বইয়ের, সেখানে আমার আপনি তো ছেচল্লিশের আপনার দাঙ্গা। বর্ষণার কথা বললেন না, আপনি এই কাজটা করতে হ্যাঁ, গিয়ে হ্যাঁ, ভদ্রলোক বাঙালিদের থেকে কি ফিডব্যাক পাইলেন? হ্যাঁ, সেটা তো ফিডব্যাক বলতে শুনুন, পশ্চিমবঙ্গের ভদ্রলোক বাঙালিরা তারা আপনাকে কিভাবে আইসোলেটেড করে দেবে সেটা আপনি খুব মানে ভিজুয়ালাইজ করতে পারবেন না ব্যাপারটা। মানে হুম, খুব নীরবে তার তার সে যেভাবে দূরে ঠেলে, তার মধ্যে একটা মানে আর কি সফিস্টিকেশন আছে, ফলে তো হুম, সে আপনি মানে মোটা দাগে টের পাবেন না, কিন্তু আপনি সেন্সিটিভ হলে বুঝতে পারবেন আপনি আইসোলেটেড হয়ে গেছেন। ফলে এইটা একটা ঘটনা হচ্ছে, আমি পরপর এইভাবে কাজ করে চলেছি যে আমি এই পাল্টা ন্যারেটিভটা তোলার জন্য। তার ফলে একাংশ তো আমাকে মানে ট্যাগ আমার উপর উঠে গেছে যে আমি তো শুধু এই মুসলমান বাঙালির মাইগ্রেশন এবং তার সাফারিং নিয়ে কাজ করি, এ, কিন্তু আমি তো এই করি না। কিন্তু আমার পরিষ্কার উত্তর, জয়া চ্যাটার্জিকে তো এই ব্যালেন্স রাখতে হয়নি, হুম, তাই না? জয় হুম। চক্রবর্তী চ্যাটার্জিকে তো এই ব্যালেন্স রাখতে হয়নি। পৃথিবীর যারা মানে বিখ্যাত স্কলার যারা পার্টিশান, তারা তো কেউ ও এই এই ব্যালেন্স, এদিকের কথা বললাম ওদিকের কথা, একদিকের কথা তো হয়েছে। যে বিষয়টা হুম, আমি ওটা জানি তো সবাই এতদিন জানেই চাপা অলরেডি। জানে, যে বিষয়টা এতদিন তুলে ধরা হয়নি, আমি একজন একাডেমিশিয়ান হিসেবে এটা আমি তুলে ধরছি। কিন্তু আর যখন দক্ষিণারঞ্জন বসু উম, ছেড়ে আসা গ্রাম লিখছেন যুগান্তর পত্রিকায়, যুগান্তর নিউজ পেপারে ধারাবাহিকভাবে, সেখানে ছেড়ে আসা গ্রাম বলতে তিনি তো সব পূর্ববঙ্গের সব গ্রাম, পূর্ববঙ্গ থেকে যে হিন্দুরা এপাশে মাইগ্রেট করেছিলেন এবং ওই গ্রাম, পূর্ববঙ্গের গ্রাম ছেড়ে এসে তাদের কাহিনী তখন তিনি লিখছেন। তাকে তো আপনি বলছেন না যে পশ্চিমবঙ্গ থেকে যারা যে গ্রাম ছেড়ে পূর্ববঙ্গে গিয়েছিলেন, দক্ষিণারঞ্জন বসু কেন তাদের কথা লিখলেন না? তো দক্ষিণারঞ্জন বসু কেন ব্যালেন্স রাখলেন না? আমি মৃদুল হক, আপনি আমাকে ট্যাগ দিয়ে দিচ্ছেন, আপনি শুধু মুসলমান বাঙালির মাইগ্রেশন নিয়ে কথা এটা বলছেন, এটা তো অনেকটা ঠিক না। ইয়ার মতো হয়ে গেল। আপনার আবুল মনসুর হ্যাঁ, সে বাচ্চাদের জন্য একটা বই লিখলো, তো সে হ্যাঁ, বইতে আল্লাহ শব্দটা লিখছে, লেখার পরে হ্যাঁ, ছাপাখানা বললো এই বই পাবলিশ করবে না। তো হ্যাঁ, বললো যে কেন পাবলিশ করবে না? বললো যে তুমি তো আল্লাহ শব্দের ওখানে ব্র্যাকেটে ভগবান শব্দটা লেখো নাই, তাহলে তো এই হ্যাঁ, বই পাবলিশ করবে না। তো আবুল মনসুর আহমদ বললো যে তাইলে যারা হিন্দু রাইটার ভগবান লেখে হুম। তুমি কি তাদেরকে বলো যে ব্র্যাকেটে তো আল্লাহ শব্দটা নাই? হ্যাঁ, তো এখানে এটা তো যে কারণে এখানকার যারা লেখক তারা ইসলামী মিথ নিয়ে লিখলে কোনো উপন্যাস, আবুল বাশার ধরা যাক, তিনি খুব বিখ্যাত, খুব পাওয়ারফুল লেখক, তিনি কিন্তু ওই ব্র্যাকেটের মধ্যে আহ, ভেঙে দেন বিষয়টা কি। আচ্ছা। হ্যাঁ, যে এই বিষয়টা কি হবে, ফলত মানে আহ, যেহেতু মেন স্ট্রিম এবং হুম, তারা এইভাবে চায়, এবং মেন স্ট্রিম বলতে আমি বললাম তো, আপনি অবাক হয়ে যাবেন এখানকার সেই দাঙ্গার সময়, 64 দাঙ্গার সময় বনফুল নামের একজন লেখক, তিনি আহ, মহামানব কেনারাম ও নামে একটা গল্প লেখেন। সেই গল্পটা মানে প্রচন্ড সাম্প্রদায়িক একটি গল্প। 64-র এপ্রিল জুন এই সময় দেশ পত্রিকায় বেরোয়। সেই সময় প্রমথনাথ বিশি বলে একজন লালকেল্লা একটা উপন্যাস লেখেন। সেই উপন্যাসের একটা পরিচ্ছেদ এরকম থাকে আহ, যে হিন্দুদের জোর করে গরু খাইয়ে মুসলমান করে দেওয়া হচ্ছে। কখন লেখা হচ্ছে? যখন 64-র দাঙ্গা পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, সরকারেরও কন্ট্রোলে নেই, তখন হুম, কিন্তু এইগুলো ছাপা হচ্ছে। কারা ছাপাচ্ছে এগুলো? কারা ছাপায় এগুলো? হুম। ফলত উম, এই 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 এবং আপনার ধরনের। বইতে একটা কথা আমার কাছে খুবই চমৎকার লাগছে আপনার বইয়ে, এই হ্যাঁ, যে হ্যাঁ, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি, যে হুম, বইটা, আমি বইটা একটু দেখাই, যারা আগ্রহী তারা আপনারা কিনে নিতে পারেন। হুম, তো একটা কথা আমার কাছে খুব চমৎকার লাগছে যে যারা লাঠি হাতে দাঙ্গা করে এদের চাইতেও যারা লেখালেখির মাধ্যমে এই দাঙ্গাগুলোকে উস্কে দেয় তারা অনেক বেশি ভয়ঙ্কর। এবং অনেক আপনার এই বেশি কথাটা ভয়ঙ্কর। সত্যি বলতে কি, এটা ওই সময় যেমন সত্য, আমাদের আজকের 2026-এ এসে কিন্তু এটাই সত্য। একদম, একদম ঠান্ডা ঘরে বসে রিমোট কন্ট্রোলে ওরা আসলে পরিচালনা করে।
হুম, এমনকি এই যে বলছেন লেখা ছাপেনি, যে প্রেস বলছে এরকম লিখে দিতে হবে ভগবান আল্লাহ। হুম, সাবিত্রী রায় আমাদের এখানকার খুব পাওয়ারফুল লেখক। সাবিত্রী রায় 64 দাঙ্গার সময় সাবিত্রী রায়ের বাড়িতে অনেক মুসলমানরা তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। সাবিত্রী রায় এবং তার স্বামী শান্তি রায়। তো হুম, এই এবং সাবিত্রী রায়ের মেয়ে গার্গী চক্রবর্তী, তিনি খুব মানে নামজাদা স্কলার, কিছুদিন আগে মারা গিয়েছেন। তারা তারা এই গার্গী চক্রবর্তী, নিখিল চক্রবর্তী, এরা মেন স্ট্রিম নামে একটা পত্রিকা বের করতেন। সেই মেন স্ট্রিম পত্রিকায় মৈত্রী দেবী একটা প্রবন্ধ লিখেছিলেন, রাইটার্স রান রায়ট, হুম, লেখকরা কিভাবে দাঙ্গা তৈরি হ্যাঁ, করে। হ্যাঁ, না সেটাই। সেই লেখাটাও আমি কালেক্ট করে আমি সেটা ছেপেছি এই 64 এবং দাঙ্গা নিয়ে এই এই যে এই বইমেলাতে। যে মাইগ্রেশন দাঙ্গা এগুলো নিয়ে লেখালেখি হচ্ছে বা হয়, আমি তো মনে করি যে এর সাথে প্রাসঙ্গিক হিসাবে জমিদারদের যে অত্যাচার নির্যাতন ছিল হ্যাঁ। আপনার, এই যে মোগল আমলে কি হতো, মোগল আমলে একজন জমিদারের কাজ ছিল শুধু খাজনাটা কালেক্ট করা, সে জমির মালিক হুম ছিল না। হুম পরে হুম ব্রিটিশরা যখন ক্ষমতাটা নিল তারা একটা অনুগত শ্রেণী তৈরি করার জন্য যারা হুম। ছিল খাজনা কালেক্টর তাদেরকেই জমির মালিকানা দিয়ে দিল। হ্যাঁ এবং হ্যাঁ। এই জমির মালিকানা পাওয়ার পর তারা দেখা গেল যে কখনো তার ছেলের বিয়েতে খাজনা তুলতেছে, মেয়ের বিয়ের জন্য হুম খাজনা তুলতেছে, সে হুম হয়তো কালী পূজার জন্য খাজনা নিতেছে, ফসলের সিজন আসছে, এই এতবার খাজনা নিতেছে, মানুষ তো আসলে অতিষ্ঠ হয়ে গেছে। এবং হুম আপনি তো বিনয় ঘোষের বইটা তো আপনি পড়ার কথা, বিনয় ঘোষের বইতে হুম হুম, পুরা জমিদারদের যে অত্যাচার একটা একদম। লিস্ট আছে হ্যাঁ। 18 রকমের। এখন হুম এই যে জমিদারদের যে অত্যাচার, এইটা হুম যদি আসলে আলোচনায় না আসে তাইলে কিন্তু এটা হুম। একটা মানে পূর্ণতা পায় না। সাম্প্রদায়িক সাম্প্রদায়িক আলোচনা হয়ে যাবে তাহলে, হয়ে যায়। অর্থনৈতিক এই এ ডিসক্রিমিনেশনটা যদি বিষয়টা হয়ে আলোচনায় না যায় আসে। সাম্প্রদায়িক। হ্যাঁ আর হ্যাঁ। যেমন আমাদের এখানে পূর্ববঙ্গে যে লো কাস্ট হিন্দুরা পাকিস্তান আন্দোলনে পার্টিসিপেট করলো, তারা তো হুম, ধর্মীয় রাষ্ট্রের জন্য পার্টিসিপেট করে না নাই। তারা না, পার্টিসিপেট করছে যে এই জমিদারি শোষণ থেকে মুক্তির জন্য। হুম? মুক্তির জন্য আমার তো জমিটা আমার আপনার এই থাকবে। যে যোগেন মন্ডলের নেতৃত্বে এখানে যে আন্দোলনটা হয়েছে, পাকিস্তান আন্দোলনে হুম তারা জয়েন করছে, এটা তো পিওর একটা অর্থনৈতিক ব্যাপার যে সেই 1793 থেকে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যেই নতুন জমিদারি সিস্টেম হুম শুরু হয়েছে সেখান থেকে মানুষ এখানে মুক্তি চাইছে। এবং হুম মুসলিম লীগ বলছে তারা পাকিস্তান বানাইতে পারলে জমিদারি হুম প্রথাটা অ্যাবলিশ করবে এবং পরবর্তীতে তারা অ্যাবলিশ হুম করছে। তো হুম এই জমিদারদের অত্যাচার নির্যাতনেরই তো একটা ধারাবাহিকতা পাকিস্তান আন্দোলন এবং সেখান হুম থেকে মাইগ্রেশন। হুম এখন আপনি যদি জমিদারদের এই যে তার চরিত্রটাকে তুলে না ধরেন, তাইলে হুম। কিন্তু শুধু পার্টিশন, শুধু না, মাইগ্রেশন, এটা কিন্তু মানে একটা অসম্পূর্ণ আলোচনা হয়ে যায়। অসম্পূর্ণ আলোচনা থাকবে। পাটের ব্যবসা, পাটের পাটের ক্ষমতা কেন্দ্র কোথায় থাকবে? কলকাতাতে হুম, থাকবে? হুম, হুগলি নদীর তীরের অঞ্চলগুলোতে থাকবে, না পূর্ববঙ্গের ওপাশে যাবে? তার হুম, আলোচনা না করলে হবে না। মানে হুম। আমি ওই জন্য বলছি যে বিভিন্ন অ্যাঙ্গেল আসলে থেকে আসতে হবে। তখন বিভিন্ন মানুষ অ্যাঙ্গেল থেকে আসতে সমৃদ্ধ হবে। হবে এবং সে একদম। তার প্রতিবেশীকে ঘৃণা করবে না আর। ঘৃণা করবে না। এই আনাম জাকারিয়া তার ফুটপ্রিন্টস অফ পার্টিশন নামে যে বইটা, পার্টিশন নিয়ে, পাকিস্তানি স্কলার, তিনি এখন বাইরে থাকেন। তিনি কিন্তু তার ভূমিকাতে এই কথাটাই বলেছেন যে আমি ছোটবেলায় থেকে ভারত সম্পর্কে, আমি আমার পাড়া প্রতিবেশী, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অটোর পিছনেও লেখা থাকতো ভারত সে রিশতা কিয়া হ্যায়। হুম। হুম, এরকম একটা ঘৃণার একটা ন্যারেটিভ আমি শিখে এসেছি, কিন্তু আমি গ্রাউন্ড লেভেলের যখন সাক্ষাৎকার নিচ্ছি, প্রায় 2000 সাক্ষাৎকার নিয়েছি পাঞ্জাবি, পাকিস্তানি এবং ভারতীয় যারা মাইগ্রেট করেছিলেন তাদের, নিচু তলার কিন্তু একটা, তারা কিন্তু, আমি টেক্সট বইয়ে যে ইতিহাস পড়ে এসেছি, যে ইতিহাস আমার পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শিখেছি, সেটাকে কিন্তু বিরোধ করে, সেটা কিন্তু আমি একমত নয়। আপনাদেরই পশ্চিমবঙ্গের এক ভাই আমাকে বলল একদিন যে উনি হুম। ছোটবেলা থেকে শুনে আসছে যে বাংলাদেশে মহিলারা ঘর থেকেই বের হইতে পারে না। এইটা হ্যাঁ ওনার হ্যাঁ মাইন্ডে ছিল। পরে উনি হ্যাঁ। ঢাকা শহরে একটা কাজে আসলেন। আসার পরে আপনি তো জানেন যে প্রায় 40 লাখ গার্মেন্টস কর্মী হ্যাঁ। বাংলাদেশে, যাদের বড় অংশই মহিলা। উনি মহিলা। সকালে দেখলেন যে হাজার, হাজার মহিলা কাজে যাচ্ছে। এবং হুম। এমন না যে এরা সবাই খুব মানে পর্দা করে। স্বাভাবিক এমনকি মহিলারা এমনকি মানে আর কি অর্গানাইজড এবং আনঅর্গানাইজড সেক্টরে মহিলাদের বাইরে কাজ করার পার্সেন্টেজ ভারতের তুলনায় বেশি হুম। বাংলাদেশে। তো উনি আমাকে বলল যে আমি ঢাকা শহরে যাওয়ার পর আমি অবাক হয়ে গেলাম যে তাইলে আমি ছোটবেলা থেকে কি শুনে আসছি। হুম 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 তো হুম এই যে প্রতিবেশী সম্পর্কে এই বিষয়গুলো আমাদের এখানেও আছে। আমাদের এখানে হুম। সবাই ফেরেশতা না। বাংলাদেশেও অনেকেই সে তো বটেই, হ্যাঁ, থাকবেই exaggerate কিন্তু। করে। হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ।
সে তো তো এই থাকবেই। জন্যই আমাদের হিস্ট্রির আলোচনায় আসলে ডিফারেন্ট অ্যাঙ্গেল গুলো আসলে এইটা একটা হেলদি সোসাইটি হবে। এবং একদম আমি তো পার্সোনালি বলি অনেককে যে আমরা ইন্ডিয়া দ্বারা পরিবেষ্টিত, এই কথাটা যেমন সত্য, হুম, আমরা বাঙালি পরিবেষ্টিত রাষ্ট্র, এইটাও সত্য, এটা আরো বড় একদম সত্য। কারণ আমার এক পাশে পশ্চিমবঙ্গ, সে বাঙালি, এক পাশে আসাম, তাদের অর্ধেক মানুষ বাঙালি, আমার আরেক পাশে ত্রিপুরা, তারা বাঙালি, তো আমরা তো একটা বাঙালি পরিবেষ্টিত রাষ্ট্র। সো রাষ্ট্র আমরা একদম যদি গ্রিনার চর্চার হিস্ট্রি না করে আমরা যদি হুম, মানে নির্মোহ জায়গা থেকে ইতিহাসের চর্চা করি, তাহলে কিন্তু আমাদের সম্পর্কগুলো আরো মানে হেলদি উন্নত হবে, হয়। আরো চমৎকার হবে। একদম একদম আমার মনে হয় আমরা আজকের মতো এখানে শেষ করি, এবং আপনার হ্যাঁ দ্বিতীয় পর্বের বইটা আসলে আমরা আরেকটা পাঠ করব, তখন আমরা আরো একদম গল্প শুনবো। একদম 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 নিশ্চয়ই নিশ্চয়ই তো আমরা খুবই এখানে ভালো শেষ হবে। করছি। আর মৃদুল ভাই, হ্যাঁ আপনি যদি 1 মিনিটে কিছু বলতে চান, আমরা তাহলে শেষ করে দেই। 1 মিনিটে বলতে আমি আমার মানে যারা পরবর্তীকালে পার্টিশন নিয়ে গবেষণায় করতে আসবেন তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বাইনারি ভেঙে এবং ধর্মীয় পরিচয় টাকে দূরে সরিয়ে রেখে তারা যেন মানুষ হিসেবে বিবেচনা করে সেই বিষয়টা, সেই মূল্যবোধটা মাথায় রেখে, এবং চারপাশের যে ইতিহাস, যে লোকমুখে বই পড়ে যে ইতিহাসটা শিখে এসছে, সেটা একটু মাঠে নেমে নিজের চোখে পর্যালোচনা করে দেখবেন। তাহলে দেখবেন ঘৃণার পর্দা সরিয়ে ভালোবাসা আহ হাত বাড়িয়ে কেউ একজন অপেক্ষা করছে। এইটুকুই। হ্যাঁ, ধন্যবাদ মৃদুল ভাই সময় দেওয়ার জন্য। আল্লাহ থ্যাংক ইউ হাফেজ। থ্যাংক ইউ। এরকম একটা